23 তারিখে যা ঘটবো, আজকে হলো 21 তারিখ, খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আজকে এখন আমি এখানে বসা আছি, এখন একটা মিছিল টিএসসি থেকে একটা মিছিল ছাত্রলীগের বের হয়েছে কিছু আগে। এই হলো এখন বেশি না, এটা হলো 20 মিনিট আগের খবর। মিছিলটা চলতেছে এখন, টিএসসির এই সাইড দিয়ে ছাত্রলীগের মিছিল চলতেছে। তো দেখেন ঘটনা হলো কি, অনেক খারাপ কথা মুখে চলে আসে, সেসব কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা যায় না। 23 তারিখ থেকে দেশে গৃহযুদ্ধের সূত্রপাত হবে, শুরু হবে। বাকিটুকু একটু পরে বলতেছি, কি হবে তথ্য দিচ্ছি। দেখেন, রাওয়া ক্লাব সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসারদের ক্লাব, সেটাকে এই সেনাবাহিনী প্রধান বানাইছে হলো জঙ্গিদের হেডকোয়ার্টার। সেটা শেখ হাসিনার বদন্যতা ছিল, কিছু হয়তো ভুল ছিল। এই যে কর্নেল হাসিনুর রহমান, মেজর জিয়া, আরো যারা এখন দেখেন জামাতের এমপি হয়েছে, জামাত করতেছে, এই সেনা অফিসার গুলো প্রত্যেকের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ ছিল। এদের মধ্যে এই কর্নেল হাসিনুর রহমান সহ অনেকেই জেলে ছিল, আর অনেকে আত্মগোপনে থেকে বলছে আমাদেরকে আয়না ঘরে নিছে। কিন্তু সেনাবাহিনীর রুলস অনুযায়ী এরা তো বেঁচে থাকতে পারে না, এদের কোর্ট মার্শাল এবং ফিস হয়ে যেত, তাহলে কিন্তু এমন আছে যে শেখ হাসিনার পতনও হইতো না। আমি হতবাক হয়ে গেলাম। এই রাও ক্লাবের সামনে থেকে ওই দিন একটা মিছিল বের করেছে, এবং এই যাদের ভিতরে জঙ্গিবাদের অভিযোগ ছিল তারা একটা পার্টি গঠন করছে। সেই পার্টির নাম হলো আজাদি পার্টি। আচ্ছা, তারপরে যখন মিছিলটা বাইর করলো, তখন আমি দেখলাম যে এখানে যারা আসছে, যতটুকু ক্যামেরায় আমি দেখছি, সবগুলো হলো জঙ্গি। কেউ 10 দিন আগে জেল থেকে বাড়াইছে, মানে 5ই আগস্ট জেল থেকে বের তো খুলে দিচ্ছে সব জঙ্গিদেরকে, তারপরেও তারা গ্রেপ্তার হয়েছিল। এই 15 দিন আগে বেড়েছে, অনেকে 10 দিন আগে বাড়াইছে। রাওয়া ক্লাবের সামনে এই সমস্ত জঙ্গিদেরকে নিয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিলটা হয়েছে। আপনারা দেখেন, তাহলে একটা দেশের আল কায়দা, তারপরে ওই যে আইএস, জয়শ্রী মোহাম্মদ, বিশ্বের এই যে হামাস, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সারা বিশ্বে স্বীকৃত। তারা বলছে আপনাদের বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, আর আমরা দেখতেছি এই রাওয়া ক্লাবে এটি সব চলতেছে। এটাকে হেডকোয়ার্টার বানানো হয়েছে জঙ্গিদের। একেবারে ডাইরেক্ট আমরা ওই দিনকে দেখলাম। প্রকৃতি এমন একটা জিনিস, শেখ হাসিনার যদি গণ অভ্যুত্থানে ঠিকই পতন হইতো, বা যেভাবে হয়েছে, জনগণ কে কার জন্য জীবন দেয় ভাই? যদি ভালো থাকতো জনগণ, কেউ জিগেত না। কিন্তু দেখুন কি হয়েছে, এই যে $29 মিলিয়ন খাইয়া 7.62 দিয়ে এত লোককে হত্যা করিয়া, এই যে হাসনাত আব্দুল্লাহরা আর আমেরিকার এজেন্ট মিলা, পাকিস্তানি এরা মিলা, কিন্তু ইউনুসকে সামনে রেখা 44% ওই যে সুইস ব্যাংকে বাঙালিদের টাকা পাচার করার টাকা 44% বাড়ছে গত 1 বছরের হিসাব। এই যে কদিন আগে হিসাবটা বের হয়েছে, কত লক্ষ কোটি টাকা তেলে পাচার হলো। যে জনগণকে যে স্বপ্ন দেখানো হয়েছিল যে পরিবর্তন কি এটাই যে শেখ হাসিনা 15 বছরে যা পাচার করছে, তোমরা 1 বছরে সেটা করে ফেলাইছ। এই ল্যাংটা পোলাপান গুলা, এই যে হাসনাত ধরা খাইছে লন্ডনের জায়গা, এই যে 6 জন সংসদ হয়েছে, সংসদে তো এখন 70-80 জন জঙ্গি বসে রয়েছে, এবং তারা বাংলাদেশটাকে এই রাওয়া ক্লাবে বানাইছে জঙ্গির হেডকোয়ার্টার। আমি এত বুক ফুলে কথাটা বলতেছি কেন, ওখানে যাদেরকে দেখছি প্রত্যেকের ভিতরে জঙ্গিবাদের ছিল।
যারা আছে শীর্ষ পর্যায়ে অভিযোগ, এবং তারা সব জেলে ছিল, সাজাপ্রাপ্ত ছিল, এরা সব এই সেনাবাহিনীর মতো সেনসিটিভ জায়গায়, ওখানে তো এরা যাবে কেন? ওখানে ওখানে থাকবে সাবেক সেনা সদস্যরা থাকবে। সেই জায়গায় শুধু বাংলা না, বাংলাদেশ, পাকিস্তান, সব দেশের জঙ্গিদেরকে দেখেন এক জায়গায় করিয়া। কথাটা কেন বলতেছি? যে প্রকৃতি বড় নিষ্ঠুর। এই যে এরা এই কাজগুলা করছে, মব সন্ত্রাস করে হত্যা, সবচেয়ে বড় কথা হলো কি যে এখন প্রকৃতিটা এদের বিপক্ষে চলে গেছে। দেখেন এই সময়তেই সুইস ব্যাংক তাদের হিসাবটা প্রকাশ করছে যে তোমাদের গত বছর 40% আগে যেভাবে পাচার হইতো তার চেয়ে 40% পাচার বেশি হয়েছে। 44% প্রায় 44% পাচার গত মাসে বেশি হয়েছে। আচ্ছা, তাহলে এই যে হত্যা, লুটপাট, 7.62 দিয়া হত্যা করে একটা রেজিম চেঞ্জ করে জনগণ দেশটাকে তারপরে জঙ্গিদের হাতে তুলে দিয়া ইউনূস আস্তে করে সরে পড়ছে। তাহলে এই যে বলছি প্রকৃতি বড় নিষ্ঠুর। এখন তো বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার পানি, বাংলার জল, বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার মানুষ এখন তো এদের কাছ থেকে নিস্তার চাইতেছে। তাহলে উপায় কি? এখন তো তারা বলতেছে যে আমাদেরকে বাঁচতে গেলে এখন শেখ হাসিনা লাগবে। তাহলে এই যে আমি যে কথাগুলো বলতেছি, আমার কোনো ভাই যদি আমার এই কথাগুলা রিপিট করতে পারেন, আমি বাংলাদেশে বসে বলতেছি, তাহলে আমাকে বুঝান। এখন বাংলাদেশে বালক বিজয়, বালিকা বিজয়, 501 বিজয়, এগুলো উৎসব হইতেছে। মামুনুল হক শহীদুল ভাইয়ের স্ত্রী নিয়ে যেখানে ধর্ষণ করছে, সারা বিশ্ব দেখছি। এখন উনি বলতেছে যে এটা আমরা বিজয় উৎসব পালন করবো 501 নম্বর রুমে প্রতি বছর। এটা হলো এখন তওবা নাউজুবিল্লাহ। সে সেলিব্রেট করবে এটাকে, যে সে কত বড় একজন যোদ্ধা। নরেন্দ্র মোদী দেশে আসবে, তার কারণে মাদ্রাসার সব এতিম ছেলে পেলেকে রাস্তায় নামাই দিচ্ছে মোদীর বিরুদ্ধে। 17 জন মরে গেছে, মরবে না? মোদী একজন মেহমান। এই যে তারেক রহমান এখন ওই দেশে গেছে, এখন যদি কেউ তাকে মারতে যায় তাহলে পুলিশ গুলি করবে না? 17 জন যখন মারা গেছে, অনেকে আহত হয়েছে, তখনই মামুনুল হক শহীদুল ভাইয়ের বউরে নিয়ে, আর ওই যে পাকিস্তানের যে টাকা, মিশরের টাকা বিপ্রেস ভরে নিয়ে শহীদুল ভাইয়ের বউরে নিয়ে যে আমরা দেখলাম, এই শালারা কি কোনো মানুষ? যেখানে তার ডাকে সারা দিয়া মাদ্রাসার এতিম ছেলে পেলে 17 জন মারা গেছে, ওই রাস্তাটায় রক্ত পড়ে রয়েছে, রক্তের দাগ শিখাই নাই। যারা আহত হয়েছে তারা হাসপাতালে কাতরাইতেছে, আর ও শহীদুল ভাইয়ের বউরে নিয়ে যে ফুর্তি করতেছে। এই তো হলো এদের চরিত্র। এখন আবার তারা কি বলতেছে শুনেন, বলতেছে 501 আমরা সেলিব্রেট করব। কেন কেন সেলিব্রেট করবা? ওই যে শহীদুল ভাইয়ের বউরে নিয়ে যে লাগাইতে পারছি আমি, আমার দেহ কত ক্ষমতা। আবার কেউ যদি এই যে বলতেছি 501 বিজয়, বালক বিজয়, একজন শিশুকে, বালককে ধর্ষণ করতেছে, করার পরে বিজয় ঘোষণা দিতেছে। ওরা বলা বলি করে যে কে কতজন বালক ধর্ষণ করছে। তাহলে বাংলাদেশে এখন সবগুলো বিজয় দিবস বাদ। 501 বিজয়, বালক বিজয়, বালিকা বিজয়। কথাগুলো খারাপ লাগলো ভাই, রাগ করলেন? এখন তো দেশে হইতেছে এইটাই। তাহলে এখন দেশটা মগের মূল্য হয়ে গেছে না? আপনি বাংলাদেশের মানুষ এটা কিভাবে সহ্য করে রয়েছে যে বাংলাদেশের সব চিহ্নিত জঙ্গিরা সেনাবাহিনীর, যেটা রাওয়া ক্লাব, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীদের যেটা ক্লাব, সেইখানে এখন জেল থেকে বের হওয়া এবং চিহ্নিত সমস্ত জঙ্গি, সেইখানে আমি ডাইরেক্ট বলতেছি যে যত বড় ধরনের জঙ্গি বাংলাদেশে আছে,
সবটি আড্ডা এখন ওইখানে। ওই দিনকে প্রকাশ্য ওখান থেকে আজাদি পার্টির মিছিল বের করছে, ওই ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিলটা দেখে নিয়েন, আপনারাও চিনবেন দেশটা তাহলে এখন কোন দিকে যাইবে। এরাই তো 5ই আগস্ট ঘটাইছে, এরাই, এদের অস্ত্র দিয়েছে, অর্থ দিছে, ট্রেনিং দিছে ইউনূসের নেতৃত্বে আমেরিকা। তারপরে তারা লুটপাটে, শেখ হাসিনার লুটপাট, এখন বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনার লুটপাটও শুনতে চায় না, উন্নয়নও শুনতে চায় না। বাংলার মানুষ এখন বাঁচতে চায় এদের হাত থেকে, কারণ এরা আসার পরে যে ধরনের ফ্রি স্টাইলে লুটপাট এরা চালু করছে, মব সন্ত্রাস চালু করছে, অগ্নি সন্ত্রাস চালু করছে, হত্যা চালু করছে, এটা তো 54 বছরের রেকর্ড ভঙ্গ করছে। যে ছেলেগুলো, এই যে হাসনাত গং, এই যে হান্নান, হাসনাত, নাহিদ, এরা হাজার হাজার কোটি টাকার মালিক। এখনো তাদের কাছে এই যে পুলিশ হত্যা করছে, থানা করছে, সব অস্ত্র তাদের কাছে। তারা অক্সফোর্ড ভাড়া নাই, নিয়ে ঘোষণা দেয় যে আমাদের দাওয়াত করছে, কিন্তু টাকা তো এখান থেকেই। এরাই তো টাকাগুলো পাচার করে 44% টাকা সুইস ব্যাংকে বেড়ে গেল এক বছরেই। তাইলে শুধু এ পর্যন্তই ক্ষান্ত না, তারপরে জঙ্গিবাদী আইন শাসন এখন দেশে চালু হয়ে গেছে। প্রকৃতি বড় নিষ্ঠুর, এদের পরিণতি হবে ভয়াবহ। আমার ফেসবুকে স্ট্যাটাস দেখেন, তারেক রহমানরে বলছি এই বছর আপনার পতন হবে। প্লিজ আমার ফেসবুকটাই ঢুকে দেখেন যে আমি কি ভয় কথা বলি না সত্য বলছি। আমি ডাইরেক্ট তারেক রহমানরে বলছি, উল্টা পথে চলিতেছেন, এই বছরে আপনার পতন, 2026-এ আপনার পতন হবে। সে পথ হারায় ফেলছে। ভারত, মালয়েশিয়া, চীন, না আমেরিকা, না মিশর, না পাকিস্তান, না আফগানিস্তান। শোনেন, একজন সুন্দরী নারী যখন বিধবা হয়, তখন দেখবেন ওই বাড়ির চারিদিক দিয়া বহুত পুরুষের আনাগোনা থাকে। বাংলাদেশ এখন বিধবা নারীর মতন। এখন তারেক রহমান তো সিদ্ধান্তই নিতে পারে নাই যে কোন দেশে যাবে। শেষে তাকে জৈনিক পীরে বলছে যে একটা মুসলমান রাষ্ট্র, এবং তুমি যদি এই মালয়েশিয়া যাও তাহলে অন্তত কেউ কিছু মনে করবে না, চীনও না, ভারতও না, আমেরিকাও নয়, তুমি আপাতত এইখানে যাও, যা ঘুরে আসো। তো পথ হারাইছে, না পারতেছে জঙ্গিদের কন্ট্রোল করতে, না পারতেছে হিন্দুদের রক্ষা করতে, না পারতেছে সেকুলারদের রক্ষা করতে। যে কালেমার পতাকা সারা ঢাকা শহর ছায়া গেছে, আর কালেমার পতাকা টাঙ্গা আমাদের আপত্তি নাই, কিন্তু কেউ যদি ব্রাজিলের পতাকা টাঙ্গাচ্ছে তারাই তো পিটিয়ে দিচ্ছে, বলতেছে এটা হারাম। তাহলে তারেক রহমান তো পথ হারাইছে, আমাদের সুরক্ষা দিতে পারে নাই। আমরা আজকে আমাদের বাড়ির ছাদে, আমি আর্জেন্টিনার সমর্থক, আমি আমার অফিসের উপরে একটা পতাকা লাগাবো, আমি সে সাহস পাই নাই। কইবেন যে আপনি ভিলু, তাহলে দেখান আপনি কোথায় আছে ঢাকা শহরের পতাকা। তাহলে তো তারেক রহমান জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করছে। আমি ফেসবুকে পোস্ট দিছি যে আপনি এই বছরের মধ্যে আপনি কি পতন হবে ডাইরেক্ট। 2-4 জায়গা থেকে ফোন আইছে, আমি বললাম যে বিশ্লেষণ নিলে নেন। আমি তো বেশি টাইম দিয়ে দিছি, ডিসেম্বর পর্যন্ত, তা পর্যন্ত থাকতে পারবে না। সে জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করছে। এখন টোটালি বাংলাদেশে আকাশ বাতাস মাটি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সেকুলার নাস্তিক বাম, তারা বলতেছে এখন বিকল্প তো নাই। এখন শেখ হাসিনা যদি এই 1 ঘন্টার মধ্যে আসে, তাহলে এরা নিঃশ্বাস ছাড়বে, বাঁচবে। তাহলে শেখ হাসিনাকে আসতে হবে। বললাম না প্রকৃতি বড় কঠিন। শেখ হাসিনাকে আসতেই হবে, আসবে। জঙ্গিদের হাতে সারা দেশ জিম্মি, তারেক রহমান পথ হারাইছে। আচ্ছা, তাহলে কে আনবে? আমেরিকাও যে আশা ভরসা করছিল আমেরিকার সাথে ভারতের যুদ্ধ শুরু হইতে পারে। আমি বলছি এই বাংলাদেশকে কেন্দ্র করে, আরে বাংলাদেশের সাথে তো আর ভারত যুদ্ধ করবে না। আচ্ছা, একটা হাতি কি পিঁপড়ার সাথে যুদ্ধ করতে পারবে? এটা কি সম্ভব?
তাহলে ভারত হলে হাতি, আমরা হলাম পিঁপড়া। কিন্তু বাংলাদেশকে নিয়ে আমেরিকার সাথে যুদ্ধ বাঁচতে পারে ভারতের, যে তোমরা যে এটা করলা, এখন যে বাংলাদেশের জঙ্গিবাদ কায়েম হয়ে গেল, এখন তো আমার ভারতের জন্য নিরাপত্তার বিঘ্নিত হইতেছে। তারা 7 সিস্টার খাবে, জঙ্গি পাঠাবে বর্ডার দিয়ে, আমার 4,500 কিলোমিটার বর্ডার, তোমরা বাংলাদেশে কেন জঙ্গিবাদের উত্থান করলাম? আলাপ আলোচনা চলতেছে ওইখানে টেবিলে, সংক্ষিপ্ত প্রতিদিন আলাপ। এখন ওখানে সিদ্ধান্ত যে শেখ হাসিনাকে আনবে নাকি আবার একটা মার্শাল ল দিবে, না কি করবে বাংলাদেশকে, এই জঙ্গিদেরকে দিয়ে কি হবে, কি করবে? এখন তো আমেরিকা যা করতে চাইছিল সেটাও তো হয় না, যেহেতু জঙ্গিবাদের কাছে চলে গেছে। আর আমেরিকার সাথে ইউনুস যে চুক্তি করে দিয়ে গেছে, এই যে তারেক রহমান চীনে তো যাইতে পারবে না, চীনে গেলেই তার পতন। কেন পারবে না চীনে যাইতে? আমেরিকার সাথে যে চুক্তি আছে, এই চুক্তির পরে চীন তো অ্যালাউ করতেছে না বাংলাদেশ, বলছে ওটা আগে ক্লোজ করে আসতে হবে। কারণ চীন বুঝে ব্যবসা বাণিজ্য, চীন হলো ব্যবসায়ী একটা রাষ্ট্র। বলেন তো বিশ্বের কোন দেশে চীন সৈন্য পাঠিয়েছে? এই একটা দেশ, কমিউনিস্ট ওরা, আমি তাদের রগে রগে চিনি। অস্ত্র বেচবে তারা, ব্যবসা করবে তারা। পৃথিবীর কোন দেশে তারা সৈন্য পাঠিয়েছে আমেরিকার মতন যুদ্ধ করছে? না। তারেক রহমান তো চীন যাইতে চাইছিল, একসেপ্ট করে নাই, বলছে আগে আমেরিকার সাথে এটা ক্লোজ করতে। বলছি না যে তারেক রহমান পথ হারাইছে, চীন একসেপ্ট করতেছে না, ভারতও একসেপ্ট করতেছে না, বাধ্য হয়ে তো গেছে সে মালয়েশিয়া। চীন একসেপ্ট করতেছে না আমেরিকার কারণে। আবার সেই আমেরিকাতে কিন্তু আমাদের ভাই আর ঢুকাই নিষেধ, চুক্তি তো করছে ইউনুস, কিন্তু তারেক রহমান তো এখনো ব্ল্যাক লিস্টে, আমেরিকা তো যেতে পারতেছে না, ভারত সফর করতে পারে নাই তারেক রহমান। কথাগুলো ফাঁস করে দিলাম। চীন বলে দিচ্ছে ডাইরেক্ট যে আমেরিকার চুক্তি বাতিল করে আমাদের এখানে আসতে হবে, আসে না। এখন একটা রাষ্ট্র আছে তারেক রহমানের যাওয়ার জন্য, পাকিস্তান অথবা মিশর যাইতে পারে। আর পাকিস্তান আর মিশর যদি চাই, তাইলে কি হবে বুঝেন এবার বাংলাদেশে? জঙ্গিবাদী কায়েম হয়ে গেলে এটার আঙ্গুল চুষবে বসে বসে। দেশের পরিস্থিতি আপনাদের অল্পতে বুঝাইলাম, আমরা সহ্য করতে পারতেছি না, দম বন্ধ। কেন দম বন্ধ? ছোট্ট জিনিস দিয়ে বুঝাই। খেলা, একটা আন্তর্জাতিক খেলা, আজকে একটা পতাকা ঢাকা শহরে কেউ উঠাইতে পারতেছে, তাহলে কি বাংলাদেশ আফগানিস্তান হইতে বাকি আছে? তাহলে এই যে কোটা আন্দোলন, জনগণকে যে স্বপ্ন দেখানো হইল, তার পরিণতি কি এটাই? রাওয়া ক্লাবের সমস্ত জঙ্গি সেনাবাহিনীর স্থলে যে জমা হবে? কথাটা রিপিট করলাম, বারবার বললাম। আমি সেনাপ্রধানকে প্রশ্ন করলাম যে রাওয়া ক্লাব তো হলো অবসরপ্রাপ্ত, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তাহলে বাংলার চিহ্নিত সমস্ত জঙ্গি, শুধু বাংলার না তো, এখন এই মুহূর্তে পাকিস্তানের অনেক জঙ্গি, এই মুহূর্তে আফগানিস্তানের অনেক জঙ্গি এখন বাংলাদেশে অবস্থান করতেছে। এই মামুনুল হকের মাদ্রাসায় যাক কতজনকে পাইব, এই রাওয়া ক্লাবে যাক কতজনকে পাইব। এই মুহূর্তে বাংলাদেশের যে ছাত্র শিবিরের সভাপতি, তাকে লাল গালিতে সম্বর্ধনা দিতেছে হলো পাকিস্তানে, কারণ সেইখানে 6 থেকে 7 হাজার ট্রেনিং নিতেছে শিবিরের, ওরা জঙ্গি ট্রেনিং নিতেছে ওখানে, ওদেরকে দেখভাল করতে গেছে। আর পাকিস্তানের কত হাজার এখন বাংলাদেশে আছে, তারা এই জঙ্গিরা, হিসাব দেন আমার কাছ থেকে। কিন্তু সবাই দেখতেছে, ভয়ে কেউ কথা বলতেছে না এখন এদের উপরে। ওই যে হানজালা, বিএনপির ওকে বলতেছে খাইয়ে ফেলুন, ওই যে সংসদে হান্নান। সুজন ভাই, সংসদে হানজালা সে খেলাওয়াত মসজিদ করে, আমি দেখছি মানে শিবচরে মাদারীপুরের এমপি, হ্যাঁ, সে খেলাওয়াত মসজিদের এমপি, সে এত সাহস পায় কিভাবে? না না, এরা তো সব এক, আপনি ওকে আলাদা করেন না। সংসদে 70-80 জন জঙ্গি বসে রয়েছে, আর ওদের বাহিরে নেটওয়ার্ক, ওই যে বললাম হেডকোয়ার্টার হলো, এরা সব এক। ওই যে হেডকোয়ার্টার হলো রাওয়া ক্লাব, ওটা আমি দেখতেছি সব জঙ্গি, বাংলাদেশ, ভারত, আফগানিস্তানের জঙ্গি সব, মধ্যপ্রাচ্যের, এরা হামাসের কার্যক্রম চলতেছে এখানে। এরা এক। এরা বিএনপিকে এরা কোনো মূল্যায়নই করতেছে না, এরা মানুষের। বিএনপিকে একটা কথা বলছে যে দেখো, আমরা যদি চেপে যাই তাহলে একদিনে তোমাকে আওয়ামী লীগ খেয়ে ফেলবে, এটা বিএনপির বুঝাইতেছে ওরা, যে কাজেই তোমরা চুপ থাকো। আবার ইয়াও বলতেছে, এখন এদের মধ্যে একটাই ক্র্যাশ চলতেছে অবশ্য,
এই বিএনপি বলতেছে কি, সরকার বলতেছে কি, দেখো আমরা যদি এখন আওয়ামী লীগকে নিয়ে আসি বা আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় চলে আসে, বিএনপি কিন্তু কিছু হবে না। হয়তো বিএনপি দু চারজন জেলে যেতে পারে, কিন্তু তোমরা কেউ বাঁচতে পারবে না। তোমরা যারা দাবি করতেছো যে 5ই আগস্ট ঘটাইছো এবং মাস্টার মাইন্ড হত্যাকারী, পুলিশ হত্যাকারী, তোমরা তো স্বীকৃত খুনি সব, তোমাদের কিন্তু সবকে ঝুলিয়ে দিবে এই অবস্থা। কিন্তু ওই হানজালারে আপনি আলাদা করবেন না। এখানে সংসদে এবং সংসদের বাইরে এই পাকিস্তান, আফগানিস্তান, মিশর এই পর্যন্ত হামাস, আল কায়দা, তারপরে আইএস, এই অবস্থা বাংলাদেশের এখন এই অবস্থা। আমি তো বললাম কথাগুলো, আর আপনারা একটু পর্যবেক্ষণ করে যদি কেউ আমার এই কথা একটা সরিষা পরিমাণ উল্টা পাল্টা করতে পারেন যে না রাও ক্লাবে জঙ্গি নাই, এই কথাটি যদি বলতে পারেন আমারে, তাহলে আমি তওবা করে রাজনীতি ছাড়বো, দেশ ছাড়বো। আমরা তো দেখতেছি এবং আমরা জিম্মি, আমি বলতে পারতেছি, জনগণ বলতে পারতেছে না। তাহলে 23 তারিখে কি হইবে বড় কথা না, 23 তারিখ থেকে যুদ্ধ শুরু হইবে। গৃহযুদ্ধটা শুরু হবে কিন্তু 23 তারিখ থেকে। যে কোনো মুহূর্তে পট পরিবর্তন। আমি একমাত্র বাংলাদেশে ডিক্লেয়ার দিচ্ছি তারেক ভাইরে, 6 মাসে পদ পদবি সব হারাইবেন, আপনি উল্টা পথে যাত্রা শুরু করছেন। বাংলা ভাই আব্দুর রহমানদেরকে দিয়েছিলেন 2001